নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন বাংলা সংবাদ ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। গুজরাটে গোটা মন্ত্রিসভা বদলে গিয়ে 26-এ নতুন মুখ, নাটকীয় রদবদল দেখে বাংলায় উৎকণ্ঠা কেন? আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে 10,000 টাকা, বড় ঘোষণা মমতার। জোটের আবেদন করেছিলেন সুজন, পাল্টা নওশাদ বললেন বিমান বসুকে বলুন চিঠির জবাব দিতে। 1 সেকেন্ডের জন্য গণতন্ত্র থেকে আমরা সরলে বিজেপিকে হুঙ্কার সোহমের, ফুৎকারে ওড়ালো গেরুয়া শিবির। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তারই দলের বিধায়ক হুমায়ুন, কিন্তু কেন? ভোটের আগে তিলোত্তমাকে নিয়ে সিনেমা, নির্যাতিতার বাবা মা বললেন আমরা অনুমতি দিইনি। 2,000 টাকা পাবেন অ্যাকাউন্টে, প্রধানমন্ত্রী এই টাকা তুলে এই দিন কিভাবে পাবেন? বিহারে হয়েছে, বাংলাতেও হবে এসআইআর, মমতার হুঁশিয়ারির পরে সাফ জানিয়ে দিলেন অমিত শাহ। ছি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তকে এভাবে আক্রমণ, ফের বিতর্কের মুখে করলেন। অভিষেকের ডাকে বিপুল সারা, ডিজিটাল যোদ্ধা হতে চেয়ে 24 ঘন্টার আবেদন, 50,000-এর দাবি তৃণমূলের। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের বাংলা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। বৃহস্পতিবার খুব নাটকীয়ভাবে গুজরাটের সব মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়াও মন্ত্রিসভার সব মন্ত্রীর এক ধাক্কায় পদ চলে যায়, যা অতীতের কামরাজ প্ল্যানের মতোই। তারপর শুক্রবার দুপুরে শপথ নেয় নতুন মন্ত্রিসভা। তাতে জায়গা পেয়েছেন 2600 নতুন মুখ তথা মন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজাও। উল্লেখ্য হলো, পুরনোদের প্রায় কেউই ঠাঁই পাননি নয়া মন্ত্রিসভায়। গুজরাটের এই ঘটনা বহু রাজ্যেই রাজ্য রাজনীতিতে উৎকণ্ঠা তৈরি করে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো থরহরি অবস্থা। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে এই স্পষ্ট বার্তা চলে গিয়েছে যে মন্ত্রীদের আসন এখন বাসের লেডি সিটের মতোই। এমনিতে এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী পদে যারা রয়েছেন তারা কেউই স্বমহিমায় বিশেষ আলোকিত নন। অতীতের বসুন্ধরা রাজে শিবরাজ সিং বা বর্তমানে নিদেনপক্ষে যোগী আদিত্যনাথের মতো নন, যারা গোটা রাজ্যে ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে বা জনভিত্তি রয়েছে। এরা দিল্লির আলোয় আলোকিত। দিল্লি তাদের মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে, বাকি মন্ত্রীদেরও অবস্থা কম বেশি তাই। বৃহস্পতিবারে ঘটনা দেখিয়ে দিয়েছে দিল্লি যেমন তাদের বসাতে পারে তেমন সরিয়েও দিতে পারে যে কোনো মুহূর্তে। শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, গুজরাটে মন্ত্রিসভার রদবদল নিয়ে বাংলাতেও শাসক দলের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। অনেক মন্ত্রী রয়েছেন দপ্তরের কাজের সঙ্গে তাদের প্রায় সম্পর্ক নেই। নবান্নের পরামর্শে সচিবরাই দপ্তর চালাচ্ছেন। রাজ্যের প্রত্যেক আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভালো কাজ করে, তাদের জন্য প্রচুর মানুষ উপকৃত হয়। তাই পুরস্কার স্বরূপ আর যাতে কোনো ভালো বা সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেই জন্য স্মার্টফোন কিনতে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ পন্থ। রাজ্যে 1,05,000 অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, 72,000 আশা কর্মী রয়েছেন। তাদের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, নারী ও শিশু বিকাশ, সমাজ কল্যাণ দপ্তরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পুলিশ এবং সিভিল সার্ভিস, দমকল কর্মী থেকে শুরু করে যারা ভালো করেছেন, প্রাকৃতিক দুর্যোগে কাজ করেছেন, তারাও এখান থেকে পুরস্কৃত করা হয়। দার্জিলিং, কালিম্পং এবং মিরিকে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পুরস্কৃত করে এসেছেন। বাকি জেলাগুলির ক্ষেত্রে এই মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয়। যারা এই মঞ্চ থেকে পুরস্কৃত হলেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অজিত রায়, আর্জন রাজীব কুন্ডু, ফুলবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বঙ্কিম মণ্ডল, ফরেস্ট গার্ড, ফুলিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড রাজু টেপ্পো, স্টেশন ম্যানেজার নাগরাকাটা চিকিৎসক মোল্লা ইরফান হাসান, ব্লক স্বাস্থ্য আধিকারিক নাগরাকাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ যেখানে ভাঙন হয়েছে রাজ্য সরকার থেকে সমস্ত সাহায্য করা হবে বলেও আশ্বাস দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। আর মাত্র কয়েকটা মাস, তারপর বাংলার মসনদ দখলের লড়াই। শাসক বিরোধী সব দলই ব্যস্ত নিজের ঘর গোছানোর জন্য। তবে সিপিএম এখন ধন্দে, জোট হবে কি হবে না সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে অন্তরে। ভাঙড়ে গিয়ে আইএসএফকে জোটের আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যদিও তার জবাব দেয়নি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, পাল্টা আবার সুজনকেই পরামর্শ দিলেন আইএসএফ বিধায়ক। জোট নিয়ে জল ঘোলা কিছু নতুন নয়। 2024-এর লোকসভায় ভোটে বামেদের ছাড়া একা একাই লড়েছিল আইএসএফ। সেই সময় বামেদের ঘাড়েই দোষ চাপিয়েছিলেন নওশাদ।
মুর্শিদাবাদের আইএসএফ প্রার্থী নাম ঘোষণা করে দেওয়া হয়, যেখানে প্রার্থী দিয়ে দেয় সিপিএম। এবং তারপর নওশাদ বলেন তারা জোটে লড়বেন না। আইএসএফ বিধায়কের জবাব, জোট চেয়ে বিমান বসুকে তিনি চিঠি দিয়েছেন কিন্তু তার জবাব পাননি। বিমান বসুকে বলুন জবাব দিতে। সুজনকেই পরামর্শ আইএসএফ বিধায়কের। উল্লেখ্য, জোট চেয়ে গত আগস্টেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছিলেন নওশাদ। জোটের জন্য আর সময় নষ্ট না করে প্রক্রিয়া শুরু করা হোক বলেই সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। তারপরেও কোনো জবাব আসেনি বলেই দাবি নওশাদের। দুর্গাপুজোর পরে কথা হবে নওশাদকে আশ্বাস দিয়েছিলেন বিমান, কিন্তু উপযুক্ত বার্তা না আসায় বিরক্ত আইএসএফ শিবির। বস্তুত 2021 সালের ব্রিগেড মঞ্চে বাম, কংগ্রেস এবং আইএসএফ প্রথম জোট করেছিল। সেই সময় জোটের নাম দেওয়া হয় সংযুক্ত মোর্চা। তিনি পর্দার নায়ক। আর একদিকে পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক। রাজ্যে বিধানসভা নির্বাচনে যখন পারদ চড়ছে তখন নায়ক বিধায়ক হুঁশিয়ারি দিলেন বিজেপিকে। এক সেকেন্ডের জন্য তৃণমূল গণতন্ত্রের কথা ভুলে গেলে কি হবে সে কথাও স্মরণ করিয়ে দিলেন গেরুয়া শিবিরকে। পূর্ব বর্ধমানে তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে তার হুঁশিয়ারি, এক সেকেন্ডের জন্য তৃণমূল গণতন্ত্রের চিন্তা থেকে সরে এলে বাংলায় একটা পতাকা লাগাতে পারবে না বিজেপি। যদিও নায়ক বিধায়কের এই হুঁশিয়ারিতে পাত্তা দিতে রাজি নয় গেরুয়া শিবির। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্দেশ্যে বৃহস্পতিবার স্বস্তিপল্লী ফুটবল ময়দানে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই বিজয়া সম্মেলনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি সোম চক্রবর্তী। সেই মঞ্চ থেকে বিজেপিকে এক হাতে নেন তিনি। বিজেপিকে আক্রমণ করে বলেন, বাংলার প্রাপ্য 1,90,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবারও বেলগাম ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার গঙ্গা ভাঙন নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মুখ খুললেন তিনি। তৃণমূল বিধায়কের তোপে রাজ্যের বিরোধী দলনেতাও। তার বক্তব্য, উত্তরবঙ্গে বিপর্যয়ে পৌঁছে গিয়েছেন মমতা থেকে শুভেন্দু সকলেই। তবে 3 মাস ধরে লালগোলায় গঙ্গা ভাঙন অব্যাহত। মুর্শিদাবাদের মানুষ সোচ্চার হলে সকলে ছুটবে, কি বলছেন হুমায়ুন। মুর্শিদাবাদের লালগোলায় গঙ্গা ভাঙন নতুন নয়। বছরের পর বছর ধরে গঙ্গা বক্ষে তলিয়ে যায় জমি বাড়ির সব। বাড়িঘর হারিয়ে পথে বসেন সাধারণ মানুষ। সম্প্রতি একটি আস্ত কালী মন্দির তলিয়ে গিয়েছে গঙ্গায়। এই দিন এই বিষয়টিকে হাতিয়ার করে ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক। তার অভিযোগ, উত্তরবঙ্গের দুর্যোগ সকলে যাচ্ছেন, অথচ মুর্শিদাবাদের এই গঙ্গা ভাঙন নিয়ে কেউ কোনো পদক্ষেপ করছেন না। তিনি বলেন, উত্তরবঙ্গ যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, তখন সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বসে আছেন। আবার বিরোধী দলনেতাও তাদের পার্টিগতভাবে তাদের ত্রাণ এবং অনেক কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। অথচ 3 মাস ধরে এই লালগোলার তারানগর অবহেলিত। এখানে কি কারো দৃষ্টি রয়েছে? তাহলে হুকের নাম বাবাজি। মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হন তখনই দেখবেন সবাই ছুটবেন। তার এও বক্তব্য, সাধারণ মানুষ নিজেদের মধ্যে লড়াই করে, অথচ ন্যায্য দাবি থেকে বেরিয়ে যান। বিধায়ক বলেন, আমরা তো নির্বোধ, নিজেরা কামড়াকামড়ি করি, এর বিরুদ্ধে ল্যাং মারতেই ব্যস্ত। তাই এই পরিস্থিতি করে পার পেয়ে যাচ্ছে কেন্দ্র। আর আমাদের কথার জন্য জনপ্রতিনিধিরা রয়েছেন, এমন দায় ঠেলার কথাও বলছেন। হুমায়ুনের জানা নেই যে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদরা সংসদে ভূতনি থেকে লালগোলার গঙ্গা ভাঙন নিয়ে একের পর এক প্রশ্ন উত্থাপন করেছেন তারা। এমনটাই বলছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আরজিকর হাসপাতালের ভিতরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সূত্রের খবর, সেই ঘটনায় প্রায় 1 বছর পর এবার তিলোত্তমার মৃত্যু নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। সেই সিনেমার নাম দেওয়া হচ্ছে তিলোত্তমা বলে খবর সূত্রের। বিধানসভা ভোটের আগে ছবি রিলিজ হতে পারে বলে খবর, তবে সবটাই নির্ভর করবে তিলোত্তমার মা বাবার উপরে। সূত্রের খবর, সিনেমার বিষয় নিয়ে ইতিমধ্যেই তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে একাধিকবার কথা বলেছেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেই জানা যাচ্ছে। অনেক দূর কথাবার্তা এগিয়ে গিয়েছে বলে খবর, তবে এই প্রসঙ্গে চূড়ান্ত সম্মতি দেননি তিলোত্তমার বাবা মা। অন্যদিকে এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি বলেন, আমি ছবিটা বানাতে চাই। তিলোত্তমার মা বাবার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে, ওদের অনুমতি না পেলে তো ছবি করা যাবে না, তাই ওদের অনুমতি পেলে এখন কিছু বলতে পারছি না। অপরদিকে তিলোত্তমার বাবা বলেন, আমরা কিছু জানি না, তবে একজন পরিচালক এই নিয়ে কথা বলার জন্য আমাদের কাছে এসেছিলেন। আমরা ওর সঙ্গে কোনো কথাই বলিনি, শুধু বলেছি যতদিন না বিচার হবে ততদিন এই সব নিয়ে কিছু নয়, বিচার পাওয়ার পর ভাববো। আর কে কি করেছে সেটা নিজস্ব দায়িত্ব করেছে। দেশের কৃষকদের জন্য এই টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় এই টাকা দেওয়া হয়। 3টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। অন্যদিকে কৃষকরা বছরে 6,000 টাকা দিয়ে থাকে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টে 20তম কিস্তির টাকা দিয়েছে, যার ফলে 2.4 কোটি মহিলা কৃষক সহ 9.8 কোটির বেশি কৃষক উপকৃত হয়েছেন। জুন মাসের প্রত্যাশার তুলনায় এই কিস্তির টাকা দিতে দেরি হয়েছে। যেহেতু কিস্তি সাধারণত প্রতি 4 মাস অন্তর মুক্তি পায়, তাই কৃষক পরবর্তী 21তম কিস্তি হিসাবে এই মাসে পাওয়ার আশা করছেন।
প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি 4 মাসে 2000 টাকা পান, যা বার্ষিক 6000 টাকা। প্রতি বছর এই অর্থ 3টি কিস্তিতে দেওয়া হয়। এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বর এবং ডিসেম্বরের মার্চে টাকা দেওয়া হয়। এই ক্ষেত্রে তহবিল সরাসরি সুবিধাভোগী ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্প ঘোষণা করেছিল মোদী সরকার এবং এটি বিশ্বের বৃহত্তম ডিরেক্টেড ট্রান্সফার বেনিফিট প্রকল্পে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি পাওয়ার দীপাবলির আগেই মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা হয়নি। তাই কৃষকরা নভেম্বরে 2000 টাকার পরবর্তী কিস্তিও পেতে পারেন। ভোটের আগে বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর হবে কিনা তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপে সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে বিজেপিকে লাগাতার আক্রমণ করছে। এই উত্তপ্ত রাজনৈতিক আবহে এবার সরাসরি মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় এসআইআর প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বিহারের উদাহরণ টেনে কার্যত জানিয়ে দিলেন যে নির্বাচনের আগে বিশেষ নিবিড় সমীক্ষা হবেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এসআইআরকে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত চলছে। শাহের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে মানুষ ছেড়ে কথা বলবে না। মমতার এই হুঁশিয়ারির জবাবেই এবার পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, বিহারে অনেকে একই কথা বলেছেন, কিন্তু সেখানে সবাই নথি জমা দিয়েছেন এবং নির্বাচনও হবে। বাংলাতেও তাই হবে। তার এই মন্তব্যে কার্যত স্পষ্ট যে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই ইস্যুতে কংগ্রেসকেও রেহাই দেননি শাহ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে তিনি বলেন, দেশেই প্রথম এসআইআর হচ্ছে না। 1953 সালে এটা শুরু হয়, অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুমার বাবার সময়ে হয়েছে, তার ঠাকুমার সময়ে হয়েছে, তার বাবা ও মায়ের সময় হয়েছে। হয়তো কেউ রাহুলকে এই সত্যিটা বলেননি। শাহের মতে ভোটার তালিকা নির্ভুলতার বজায় রাখার জন্য এসআইআর প্রক্রিয়া অপরিহার্য। তিনি ব্যাখ্যা করেন, 10, 12 কিংবা 17 বছর পর অনেক ভোটারের মৃত্যু হয়েছে। কেউ কেউ কাজের কারণে অন্যত্র চলে গিয়েছেন, তাদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে। তাই সংশোধন প্রক্রিয়াও প্রয়োজন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।